প্রিয় বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি প্র্যাকটিস সেট 25 নিয়ে। এর আগে আমরা প্র্যাকটিস সেট গুলো আপলোড করেছি। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন যারা দেখেননি। আর পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আপনারা যদি একটু করেন তাহলে খুবই ভালো লাগবে। ইন্সপিরেশন পাবো আরো নতুন করে ভিডিও বানানোর। তাই পাশে থাকবেন। চলুন দেরি না করে প্রশ্নগুলো দেখা যাক। আচ্ছা, প্র্যাকটিস সেট 25 এর প্রশ্ন নাম্বার 1, which one of the Lucy poems was published later? অর্থাৎ কোন লুসি পোয়েমসটা পরে প্রকাশিত হয়েছিল। তাহলে আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হচ্ছে লুসি পোয়েমস এর পাবলিকেশন গুলো। পাবলিকেশন ইয়ার গুলো কিন্তু আমাদের মনে রাখলে বোঝা যাবে যে কোনটা পরে পাবলিশ হয়েছিল। আমরা জানি লুসি পোয়েমস 5টা, এর মধ্যে 4টা এখানে দেওয়া আছে অপশনে। তাহলে কোনটা পরে পাবলিশ হয়েছিল নামগুলো দেখি। স্টেন স্পিডস অফ প্যাশন হ্যাভ আই নোন। আচ্ছা, নাম্বার বি, ইসলামবাদ ডিড মাই স্পিরিট সিল। নাম্বার সি, শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস। এন্ড নাম্বার ডি, আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন মেন। এখানে এই 4টা কিন্তু আছে। তার মধ্যে কোনটা পরে পাবলিশ হয়েছিল? তাহলে এখানে আমাদের অ্যান্সার এর সঙ্গে মিলিয়ে নিন। যেটা পরে পাবলিশ হয়েছিল সেটা কিন্তু হচ্ছে 'I traveled among the unknown men'। এই পোয়েমটা কিন্তু আমরা পরে পাবলিশড দেখি। আচ্ছা, তাহলে এখানে ১ নাম্বারের উত্তর হচ্ছে ডি। আচ্ছা, এবার আসি ২ নাম্বারটাতে। দেখুন, "The rhyme scheme of the sonnet 'The world is too much with us'"। এই 'world is too much with us' এটা একটা সনেট আমরা জানি। এখানকার কোন রাইম স্কিমটাকে ব্যবহার করা আছে? এটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হয়। রাইম স্কিম গুলোকে একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা, রাইম স্কিম গুলোর অপশন গুলো দেখি আমরা। নাম্বার এ, এ-বি-বি-এ, এ-বি-বি-এ, সি-ডি-ই, সি-ডি-ই। আচ্ছা, এ-বি-বি-এ, এ-বি-বি-এ, সি-ডি, সি-ডি, সি-ডি। আচ্ছা, নাম্বার সি বলা আছে এ-বি-এ-বি, এ-বি-এ-বি, সি-ডি, 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 সি। আচ্ছা, নাম্বার ডি বলা আছে এ-বি-এ-বি, এ-বি-এ-বি, সি-ডি-ই, সি-ডি। তাহলে এই ৪ টা অপশন আছে। ৪ টা অপশনের মধ্যে আমাদের কোনটা 'দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস' এর রাইম স্কিম? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে এটার রাইম স্কিমটা আমাদের ওয়াটসওয়ার্থ যেটা ইউজ করেছেন সেটা কিন্তু হচ্ছে এবি, বিএ, এবি, বিএ, সিডি, সিডি, সিডি। এই বি নাম্বারটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তার মানে এই রাইম স্কিমটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। এটা কিন্তু খুব প্রয়োজন হয় এখান থেকে। তাহলে এবার আসি ৩ নাম্বার প্রশ্নটাতে। From whose atmosphere black rain and fire and hail will burst. This is an example of. নাম্বার এ বলা আছে পলিসিডেটন, নাম্বার বি বলা আছে অ্যাসিডেটন, নাম্বার সি বলা আছে ক্লাইম্যাক্স, নাম্বার ডি বলা আছে প্যালিরোজি। তাহলে এখানে কোন ফিগার অফ স্পিচটাকে ইউজ করা আছে, রেটরিক্যাল ফিগারটাকে ইউজ করা আছে? তাহলে এই লাইনটা যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়ার্ড গুলো আছে আমাদের এখানে অ্যান্ড দিয়ে কানেক্ট করা আছে। আমরা জানি এরকম এক্সাম্পল গুলো কিন্তু পলিসিনডেটন হয়। অর্থাৎ এখানে দেখুন ব্লাক রেইন, কমা যদি হতো, ফায়ার অ্যান্ড হেইল যদি হতো তাহলে এটা এমনি সেন্টেন্স হতো। কিন্তু রেটরিক্যাল ফিগারে এরকম যদি কানেক্ট করা থাকে ব্লাক রেইন অ্যান্ড, ফায়ার অ্যান্ড, হেইল এরকম যখন বেশি ব্যবহার থাকে সেটাকে কিন্তু আমরা বলছি পলিসিনডেটন। তাহলে পলিসিনডেটনটা হচ্ছে এরকম করে আমরা এর ব্যবহারগুলো দেখি অ্যান্ড, অর এগুলো কিন্তু বেশি করে ব্যবহার করা থাকে। প্রয়োজনের তুলনায় বেশি করে থাকে। কাইন্ডলি একটু দেখে নেবেন পলিসিনডেটনটা যদি অসুবিধা থাকে। তাহলে এটা কিন্তু আমাদের ওয়েস্ট উইন্ড থেকে। তাহলে এটা একটা গুড এক্সাম্পল অফ পলিসিনডেটন এই সেন্টেন্সটা। তাহলে আমরা সেটার দিকে খেয়াল রাখবো। আচ্ছা, নাম্বার 4 আসি। What is loud with a large voice in the poem to a skylark? কি লাউড হয়ে আছে? কি সশব্দ হয়ে আছে? অর্থাৎ আ কি ভরে আছে লার্কের ভয়েস দিয়ে? সেটা অপশন গুলো আর্থ অ্যান্ড হেভেন, আর্থ অ্যান্ড এয়ার, হেভেন অ্যান্ড প্লেইনস। তারপর ডি বলা আছে মিডো অ্যান্ড ভ্যালি। এই ৪ টার মধ্যে কোনগুলো ভর্তি হয়ে আছে লার্কের ভয়েস দিয়ে? তাহলে এটা কিন্তু আমরা অপশন পাচ্ছি হচ্ছে রাইট অ্যান্সার পাচ্ছি হচ্ছে আর্থ অ্যান্ড এয়ার। অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ৪ এর বি, আর্থ অ্যান্ড এয়ার ভর্তি হয়ে আছে। আচ্ছা, এবার চলে আসি ৫ নাম্বারটাতে। ইথাকা ইজ অ্যান আইল্যান্ড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য। ইথাকা যে আইল্যান্ডটা আমরা দেখি সেটা কিন্তু একটা গালফের এন্ট্রান্সে প্রবেশ পথে আছে। সেটা কোনটা? নাম্বার এ বলা আছে গালফ অফ জিব্রাল্টার, নাম্বার বি বলা আছে গালফ অফ ট্রয়, নাম্বার সি বলা আছে গালফ অফ প্যারিস, নাম্বার ডি বলা আছে গালফ অফ করিন্থ। তাহলে এই ৪ টা অপশন দেওয়া আছে। ৪ টার মধ্যে কোনটাতে আমরা ইথাকাকে এন্ট্রান্স হিসেবে দেখি? ইথাকা আইল্যান্ডটাকে এন্ট্রান্স হিসেবে দেখি। তাহলে অ্যা এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে গালফ অফ করিন্থ। এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার।
এটা আমাদের ইউনিসিস থেকে নেওয়া আছে। আপনারা বুঝতেই পারছেন। তাহলে এখানে আমরা কিন্তু 5D ইস দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি নাম্বার 6 এ। The White Swans at Kule is primarily a nature poem with a strong undercurrent of. হোয়াইট সোয়ানস এট কুলেকে আমরা প্রাইমারিলি একটা নেচার পোয়েম হিসাবে দেখি। কিন্তু এর মধ্যে একটা আন্ডারলাইং থিম আছে। সেই আন্ডারলাইং থিমটা কিসের? নাম্বার এ হ্যাপিনেস, নাম্বার বি এখানে আমরা আন্ডারলাইং নোট বলতে পারি বা আন্ডারলাইং টোন বলতে পারি। সেই আন্ডারলাইং টোনটা কি? নাম্বার এ বলা আছে হ্যাপিনেস, নাম্বার বি বলা আছে নস্টালজিয়া, নাম্বার সি বলা আছে ব্রেভনেস, নাম্বার ডি বলা আছে হিরোইজম। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে এই হোয়াইট সোয়ানস এট কুলে যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু এর যে আন্ডারকারেন্ট নোট বা আন্ডারকারেন্ট টোন যেটা আছে সেটা কিন্তু নস্টালজিয়ার। অর্থাৎ কবি এখানে তার অতীত স্মৃতিচারণ করছেন এবং অতীত স্মৃতিচারণ করতে গিয়ে কিন্তু ভাবুক হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা নস্টালজিয়া জানি এবং সেই নস্টালজিয়াটাই কিন্তু এখানে আছে। আচ্ছা, তাহলে 6B ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরে এবার আসি। সিসেরো নেভার স্পোক বেটার। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ সিসেরো? সিসেরো এর থেকে ভালো বলতে পারে না। তাহলে এটা কোত্থেকে নেওয়া আছে? সিস্টুস টু কনকার থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া আছে। তাহলে এখানে সিসেরোর কিন্তু আবার ফুল ফর্মটা চাইছে। সিসেরোর ফুল নেমটা চাইছে। তাহলে সিসেরোর ফুল নেমটা কি? দেখুন, মার্কাস টিউলাস সিসেরো, অ্যান্টোনিও টিউলাস সিসেরো, মার্কিউস রবার্ট সিসেরো, ফ্র্যাঙ্ক মার্টিনেট সিসেরো। এই ৪ টা কিন্তু অপশন দেওয়া আছে। তাহলে এখানে সিসেরোর ফুল নেমটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে মার্কাস টিউলাস সিসেরো। এটা তো আমরা বুঝতেই পারছি যে এখান থেকে A is the right answer. তাহলে হচ্ছে 7, নাম্বার 7 A is the right answer. আচ্ছা, নাম্বার 8, I don't want any tales. আমি কোনো গল্প চাই না। This line is spoken by the governor. আচ্ছা, এটা গভর্নর বলেছেন। এটা কোত্থেকে নেওয়া? এটা কিন্তু জাস্টিস থেকে নেওয়া। তাহলে জাস্টিসে গভর্নর এই লাইনটা বলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে কাকে বলেছেন? টু মোয়ানি, বি ক্লিপটন, সি ওক্লেরি আর ডি ফলার। তাহলে এই ৪ জনের মধ্যে এই গভর্নর এই লাইনটা কাকে বলেছিলেন? তাহলে এখানে কিন্তু আমাদের একটু খুঁটিয়ে দেখতে হচ্ছে। আমাদের জাস্টিস থেকে কিন্তু একটু খুঁটিয়ে পড়বেন। কারণ জাস্টিসে কিছু প্রশ্ন আছে খুব সুন্দর, খুব ভালো প্রশ্ন। যেমন এটা একটা প্রশ্ন বের করা গেছে এই প্রশ্নটা। তো সেটা কাকে বলেছেন? তাহলে কিন্তু এটা হচ্ছে ক্লিপটনকে বলেছিলেন যে, "আমি কোনো গল্প চাই না। তুমি আমাকে কোনো গল্প শোনাবে না।" তাহলে এটা হচ্ছে কিন্তু আ বি ইস দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 8 নাম্বার 8 বি ইস দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি 9। Wilson died a tragic life for dash years after spending all his annuity. তাহলে উইলসন আ কত বছরের মানে ট্র্যাজিক লাইফ কাটিয়েছিলেন তার অ্যানুইটিটা ছিল সেটা শেষ হওয়ার পরে। নাম্বার এ 5 ইয়ার্স, নাম্বার বি 6 ইয়ার্স, নাম্বার সি 7 ইয়ার্স, নাম্বার ডি 8 ইয়ার্স। তাহলে কয় বছর জীবিত ছিলেন? অর্থাৎ তার যখন টাকা শেষ হয়ে যায় তারপর তিনি কয় বছর আর জীবিত ছিলেন? এখানে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে তারপরে কিন্তু উইলসন ৬ বছর বেঁচে ছিলেন তার টাকা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরেও। আচ্ছা, এবার আসি ১০ নম্বর প্রশ্নটাতে। নাম্বার 10, In her youth, Mrs. Field was deemed to be the best singer, the best dancer, the best dramatist, the best doctor. তাহলে এটা বুঝতেই পারছি তুলনামূলক অনেকটা সোজা। অর্থাৎ আমরা আগেও বলেছি যে প্রশ্ন কিন্তু সেট গুলো যেটা হয় কঠিন সোজা সব মানে মিশিয়ে প্রশ্নটা হয়। শুধু সোজা প্রশ্ন থাকবে না বা এমন কঠিন প্রশ্ন থাকবে না যেটা আপনাদের ধরাছোঁয়ার বাইরে। এরকম কখনোই হয় না। কিছু সোজা প্রশ্ন অবশ্যই থাকে এবং আ কঠিন মিশিয়ে থাকে এবং কিছু প্রশ্ন এরকম থাকে যে আমি দেখেছি হয়তো এড়িয়েও গেছি। এরকম প্রশ্ন কিন্তু সংখ্যাটা খুব বেশি থাকে। অর্থাৎ আমাদের সেই প্রশ্নগুলো কিন্তু একটু দোটানাতে ফেলে দিবে যে, কোনটা ঠিক হবে? এটা ঠিক হবে কি ওটা ঠিক হবে? এরকম কিন্তু দোটানাতে প্রশ্নগুলো আমরা পড়ব। যার জন্য যেটা করা উচিত সেটা কিন্তু একটু বেশি করে পড়লে এই যে কনফিউশন টা, এই যে দ্বন্দ্বটা সেটা কিন্তু আর থাকবে না। তাহলে সেটার দিকেই কিন্তু একটু নজর দেওয়া উচিত। টেক্সটটাকে ভালো করে পড়া উচিত। বারবার করে এই আ আমি সাজেশনটাই দিচ্ছি যে আপনারা একটু ভালো করে টেক্সটটাকে দেখবেন। যখনই টেক্সটটাকে দেখবেন তাহলে কিন্তু সমস্ত রকম সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর তারপরে টেক্সট দেখা হয়ে যাওয়ার পর তারপর এমসিকিউ কোথায় আছে, কোথায় বেশি পাওয়া যায়, কোন এমসিকিউ নিয়ে আ বেশি চর্চা আছে, করা আছে দেখা মানে ইম্পোর্টেন্ট আছে সেগুলো নিয়ে চর্চা করা যেতে পারে এবং সেগুলো দেখা যেতে পারে। তাহলে টেক্সট গুলোকে অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত। তাহলে এজন্যই কিন্তু আমরা টেক্সট পড়ার দিকে খুব নজর দেবেন। আচ্ছা,
আর এই ভিডিওগুলোর একটা ব্যাপারও থাকে, সেটা হচ্ছে প্রশ্ন হয়তো সাফিসিয়েন্ট নেই। কিছু ইন্সপিরেশন, কিছু মানে কিভাবে পড়বেন সেই জিনিসগুলোকে কিন্তু একটু আমি মানে মোটিভেশনটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন হয়তো খুব বেশি দিতে পারি না। প্রশ্ন দেওয়া সম্ভব নয়। সিলেক্টিভ কিছু প্রশ্ন দিয়ে ভিডিওটা তৈরি করা হয়। কিন্তু একটা মোটিভেট করার একটা উদ্দেশ্য থাকে। যে আপনারা এভাবে পড়ুন, আপনারা ওভাবে পড়ুন, এই জিনিসগুলোর উপর নজর দিন, এই জিনিসগুলোর উপর নজর দিন। এগুলোর দিকে কিন্তু একটা নজর থাকে। যাতে আ পড়াটা আরো একটু ভালো হয়। একটু মোটিভেট হন, একটু ইন্সপিরেশন পান। সেটার দিকে কিন্তু নজর দিই। আচ্ছা, ঠিক আছে। আ এবার আসছে ১০ নাম্বার প্রশ্নটাতে আমরা দেখলাম যে এটা তুলনামূলক সোজা প্রশ্ন এবং এটার অ্যান্সারটা বি। তাহলে নাম্বার 10 বি ইস দ্য রাইট অ্যান্সার। এবার আসি নাম্বার 11 গ্রামারে। আচ্ছা, সেন্ড ফর দ্য ডক্টর। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য লাইন? এখানে ভয়েস চেঞ্জ আছে। তাহলে ভয়েস চেঞ্জটা কি? সেন্ড ফর দ্য ডক্টর। তাহলে দ্য ডক্টর ইজ টু বি সেন্ট ফর। আচ্ছা, দ্য ডক্টর উইল বি সেন্ট ফর। লেট দ্য ডক্টর বি সেন্ট ফর। লেট দ্য ডক্টর বি সেন্ট ফর। দুটো দেওয়া আছে এখানে। তো এই গ্রামার গুলোর ক্ষেত্রে যেটা হয় বা ভয়েসের ক্ষেত্রে, ভয়েস পারবেন না এটা তো বিশ্বাস করা যায় না। ভয়েসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু এর আগের দিনও আমি সেই জিনিসটা আপনাদের খেয়াল করে দিয়েছি যে ভয়েসে কিন্তু সূক্ষ্ম ভুল থাকার সম্ভাবনাটা বেশি থাকে। অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড প্লে থাকবে, একটা ওয়ার্ড এপাশ ওপাশ করে চেঞ্জ করে দেওয়া থাকবে বা ওর আ গ্রামারটা একটু মানে ভার্বের ফর্মটা একটু চেঞ্জ করে দেওয়া থাকবে। এরকম টাইপের মিস্টেক কিন্তু দিয়ে দেওয়া থাকে। যেমন এখানেও একটা আছে। আমরা জানি সেন্ট ফর দ্য ডক্টর, তাহলে এখানে কিন্তু আমাদের লেট দ্য ডক্টর বি সেন্ট ফর, এই যে এখানে কিন্তু সি নাম্বারটা অ্যান্সার আছে। দেখুন এখানে কিন্তু একই রকম লেট দ্য ডক্টর বি সেন্ট ফর, কিন্তু এখানে সেন্ট আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে না, আমাদের কিন্তু সি টা অ্যান্সার হচ্ছে। এরকম কিন্তু টুকিটাকি মিস্টেক থাকবে। ভয়েসটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই ভয়েসটাকে উম ভালো করে খুঁটিয়ে দেখে তারপরে করবেন। আচ্ছা, পরের নাম্বারটাতে আসি। I arrived timely. Which of the following is the right sentence? এখানে কিন্তু রাইট সেন্টেন্স কোনটা? মানে একদম আমরা বলছি যে অপশন গুলোর মধ্যে কোনটা রাইট? তাহলে I arrived on time, I arrived in time, I arrived about time, I arrived to time. এখানে ৪ টা অপশন আছে আমাদের 12 এ। তাহলে এখানে I arrived on time না I arrived in time, মানে ৪ টার মধ্যে কোনটা? তাহলে I arrived timely মানে আমি সময় মতো উপস্থিত হয়েছি। এটা কিন্তু I arrived in time, এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। নট on time but in time. এটা কিন্তু হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স এখানে হবে। রাইট সেন্টেন্সটা। আচ্ছা, এবার আসি 13 নাম্বারে। দ্যা মিনিং অফ দ্য ইডিয়ম এ গ্রিন হর্ন ইজ। এই গ্রিন হর্ন শব্দটার ইডিয়মটার মানেটা কি? প্রফিসিয়েন্সি ইন লিটারি আর্ট, অ্যান ইনএক্সপেরিয়েন্সড পারসন, এ কমপ্লিকেটেড সিচুয়েশন, নাম্বার ডি এ পারসন হু ডিসকারেজেস এভরিওয়ান। তাহলে গ্রিন হর্ন বলতে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু গ্রিন হর্ন নাম্বার 13 গ্রিন হর্ন কিন্তু বোঝাচ্ছে, বলতে বোঝাচ্ছে অ্যান ইনএক্সপেরিয়েন্সড পারসন। এইটা কিন্তু হচ্ছে এই ইডিয়মটার মানে। আচ্ছা, এবার পরে আসছি নাম্বার 14 হি হ্যাজ গট ড্যাশ ফ্রম হিজ লং জার্নি। তাহলে হচ্ছে হি হ্যাজ জাস্ট, তাহলে হচ্ছে দিয়ে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য ব্ল্যাঙ্ক। এখানে তাহলে কি দেখছি? ফ্রেজাল ভার্ব ৪ টা দেওয়া আছে। গট ইন, গট ব্যাক, গট অন, গট অ্যালং। এই ৪ টা কিন্তু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তাহলে এটার মধ্যে কোনটা হচ্ছে রাইট অ্যান্সার হবে? তাহলে এখানে কিন্তু আমাদের হি হ্যাজ জাস্ট গট ব্যাক ফ্রম হিজ লং জার্নি। সে তার লং জার্নি থেকে ফিরে এসেছে। এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 14 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 15 চলে আসছি। নাম্বার 15 they said alas we have lost the match। এখানে হচ্ছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স অফ দ্য লাইন। তাহলে এখানে কি হতে পারে? They said that they have lost the match. They said that alas that they have lost the match. They exclaimed in disgust that they had lost the match. They exclaimed sorrowfully that they had been lost the match. এখানে কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স কোনটা? ন্যারেশন কোনটা হবে? এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ চেয়েছে। তো এখানে ন্যারেশনটা কোনটা হবে? ন্যারেশনটা খেয়াল রাখুন। ন্যারেশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু এই যে দে এক্সক্লেইমড ইন ডিসগাস্ট দ্যাট দে হ্যাড লস্ট দ্য ম্যাচ। এখানে সি নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি 16 নাম্বারে। দ্য পুলিশ ফাউন্ড হিম গিল্টি। সেন্টেন্স অর্ডার। এখানে কিন্তু সেন্টেন্স অর্ডারটা চাইছে। তাহলে এসভিও না এসভিএ না এসভিসি না এসভিওসি, এখানে কোনটা হবে? নাম্বার 16। 16 কিন্তু হচ্ছে এসভিওসি। দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে।
তাহলে এটা কিন্তু আমরা ডি ইজ দ্য রাইট অ্যান্সার 16 এ পাচ্ছি। 17 এ চলে আসছি। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড উইচ। উইচ এর জেন্ডার চেঞ্জ চাইছে। তাহলে উইচি, উইজার্ড না উইচেস না উইস্ট্রিক্স কোনটা হবে জেন্ডার চেঞ্জ? আচ্ছা তাহলে উইচের কিন্তু জেন্ডারটাকে আমাদের খেয়াল রাখতে হবে। উইচের জেন্ডারটা কিন্তু হচ্ছে উইজার্ড। এই যে এটা কিন্তু হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার 17 এ। আচ্ছা এবার আসি 18 এ। টেক কেয়ার অফ ইউর হেলথ। হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? এখানে কোন মুডটাকে ব্যবহার করা আছে? সেটা কি ইন্ডিকেটিভ মুড না ইম্পারেটিভ মুড না সাবজাংটিভ মুড না নান অফ দিস? তাহলে কোন মুডটাকে কিন্তু এখানে ব্যবহার করা আছে এটা কিন্তু জানতে চাইছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার 18 এ এখানে যে মুডটা ব্যবহার করা আছে সেই মুডটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ মুড। এখানে ইম্পারেটিভ মুড আমরা দেখছি যে টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যাডভাইস। অ্যাডভাইস কিন্তু ইম্পারেটিভ মুডেই ব্যবহার হয়। তাহলে নাম্বার বি এখানে আমরা পাচ্ছি ইম্পারেটিভ মুড। আচ্ছা এবার চলে আসছি 19 এ। 19 এ দেখুন দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার আর বোথ ডেড। হিয়ার দ্য ওয়ার্ড বোথ ইজ। এখানে বোথটা কি? বোথটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে বোথটা কি ধরনের? পার্টস অফ স্পিচ। এই ৪ টা অপশন দেওয়া আছে নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন। তাহলে এখানে বোথটা কি? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এই বোথটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তার মানে বোথ দিয়ে বোথ ডেড মানে দুজনেই মারা গেছে এর এই অর্থে ব্যবহার দুজনেই মৃত। এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি। আচ্ছা এবার আসি 20 নম্বরে অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাইন্ড। কাইন্ড এর অ্যাডজেক্টিভ ফর্মটা চাইছে। ইকুইন, বি জেনেরিক, নাম্বার সি ক্যাপিটাল, নাম্বার ডি ভলপাইন। তাহলে এই ৪ টা কিন্তু আমরা পাচ্ছি এই কাইন্ড এর অ্যাডজেক্টিভ ফর্মের অপশন। তাহলে আমাদের কোনটা হবে? তাহলে আমাদের কাইন্ড এর অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু হচ্ছে জেনেরিক। আমরা দেখি বিভিন্ন রকম জেনেরিক ওষুধ সেগুলো কিন্তু হচ্ছে কাইন্ড এর অ্যাডজেক্টিভ ফর্মটা জেনেরিক হিসেবেই ইউজ হয়। তাহলে এখানে কিন্তু আমরা 20 পাচ্ছি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই নিশ্চয়ই প্রশ্নগুলো খুব কাজে দেবে। প্রশ্নগুলো কোন প্রশ্ন আসবে এরকম তো ভাবা যায় না। কিন্তু প্রশ্নগুলো দিয়ে প্রিপারেশনটাকে আমরা বুঝতে পারি যে প্রিপারেশন লেভেলটা আমাদের কিরকম আছে টেস্ট করলে। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে কটা পাচ্ছেন আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে প্রশ্নগুলো বোঝা যাবে যে আপনাদের প্রিপারেশনটা কিরকম। আ অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। Thank you for watching the video. Thank you once again. Please subscribe the channel and stay tuned.